একজন ভাগবতের পক্ষে, একজন বেদের পক্ষে। বেদের পক্ষে ব্রাহ্মণ বা পুরোহিত, আর ভাগবতের পক্ষে বৈরাগী বা বৈষ্ণব। এই দুইটা পক্ষ নিয়েই আজকের লড়াই। যাই হোক, আমরা ভূমিকা শুরু করলাম। আমি আমার শ্রদ্ধেয় কালীপদ দাদাকে, মানে গোস্বামীকে, বৈষ্ণবের পক্ষে আলোচনা করার জন্য আহ্বান রাখলাম। আমি ব্রাহ্মণের পক্ষে কিছু জিজ্ঞাসা করব। এই নিয়েই আজকের লড়াই শুরু হবে। জয়গুরু। ভরসা আমার চরণ তোমার, আজ তরিতে বিপদ সাগরে। এই ভক্তের সমাজ, ভক্তের সমাজ দিও না গোলাস, গাইতে এলাম আজ আসরে। ভরসা আমার চরণ তোমার, তরিতে বিপদ সাগরে। ভরসা আমার এই ভক্তের সমাজ দিও না গোলা, ভক্তের সমাজ দিও না গোলাস, গাইতে এলাম এই আসরে। ভরসা আমার চরণ তোমার, তরিতে বিপদ সাগরে। ভরসা আমার। না জানি সাধন, আমি না জানি ভজন, গুরুর দেওয়া ধন করি নাই অধ্যয়ন। না জানি সাধন, না জানি ভজন, গুরুর দেওয়া ধন করি নাই অধ্যয়ন। কেমনে ভরাবো তোমার ভক্তের মন, কেমনে ভরাবো তোমার ভক্তের মন। আজে হরি বাসরে। ভরসা আমার চরণ তোমার, তরিতে বিপদ সাগরে। ভরসা আমার।
শুনেছি 6 রাগ 36 রাগিনী শাস্ত্র পুরাণ আদি কিছু তো স্বাধীনী শুনেছি 6 রাগ 36 রাগিনী শাস্ত্র পুরাণাধি অধ্যয়ন করিনি তুমি নিজ গুণে যোগাও সুরবাণী তুমি নিজ গুণে যোগাও সুরবাণী আবার আমি অতি পামরে ভরসা আমার চরণ তোমার তরিতে বিপদ সাগরে ভরসা আমার সত্যে ধ্রুব প্রহ্লাদ ত্রেতায় হনুমান তারপরে সুকসারি গাহে তোমার গুণগান সত্যে ধ্রুব প্রহ্লাদ ত্রেতায় হনুমান তারপরে সুকসারি গাহে তোমার গুণগান আবার রাধা মোহন কয় হই না যেন অপমান রাধা মোহন কয় ছোটকে প্রেমের বান আজ এই হরি বাসরে ভরসা আমার চরণ তোমার তরিতে বিপদ সাগরে ভরসা আমার ভক্তের সমাজ দিও না গোলাস ভক্তের সমাজ দিও না গোলাস গাইতে এলাম আজ এই আসরে ভরসা আমার চরণ তোমার করিতে বিপদ সাগরে ভরসা আমার চরণ তোমার করিতে বিপদ সাগরে ভরসা আমার ভরসা ধুলি নিলাম আমার শিরে তুলি আমার ভুলগুলি করিবেন মার্জন জানি ভক্তের হলে দয়া পাই যদি পদ ছায়া ভয় আমার থাকবে না কখন ভবে আমি বড়ই অভাজন নাই আমার সাধন ভজন আবার এ ভব সংসারে আসি পড়িয়াছি মায়ার ফাঁসি
এ ভব সংসারে আসি পড়িয়াছি মায়ার ফাঁসি জনম আমার গেল কারণ আমার পিতা মাতা জন্মদাতা ভজন করা কঠিন কথা ধার শুধিতে নাই ক্ষমতা এই দেহে থাকিতে জীবন এবার শিক্ষায় আরো দীক্ষা গুরু মনোবাঞ্ছা কল্পতরু হৃদাসনে দিলাম গো আসন আমার মাতা মাসি আছেন যারা করবেন না গো চরণ ছাড়া কপাল পোড়া আমি অভাজন এবার কমিটি সদস্যবৃন্দ যাদের গুণে হচ্ছে আনন্দ যারা এত সুন্দর করলো আয়োজন আমার সহযোগী শিল্পী গণে দিলাম শ্রদ্ধা প্রীতি সর্বজনে আমার সনে বাজায় মন মতন আমার বন্দনায় টানিয়া ইতি গাইব তরজা বাউল গীতি পালার ভাবে করতে চাই গমন আমার বন্দনা এই পর্যন্ত আমি রেখে যেতে চাই এখন ব্রাহ্মণ আর বৈষ্ণব হইয়া বাধাব লড়াই রে দয়াল বিনে দরদি নাই রে আমি এখন ভূমিকাতে হইলাম ব্রাহ্মণ আমার পৈতা কিন্তু নাই অভিনয়ে ব্রাহ্মণ হইয়া আসরে দাঁড়ায় রে অভিনয়ে এখন আমি ব্রাহ্মণ যদি আমার পৈতা নাই তবে আমার বিপক্ষ ভাবুক যিনি সত্যিকারেই বৈষ্ণব চূড়ামণি ওনার চরণে প্রণাম জানাই আর আমি অভিনয়ে ব্রাহ্মণ হলাম 9টা গুণের একটা গুণও আমার মধ্যে নাই কিন্তু যেহেতু নিয়েছি গানের বায়না যদিও ঝগড়া করতে মনে চায় না ঝগড়া না করলে তো উপায় নাই এই হচ্ছে ব্যাপার আস্তে তবে যাই হোক আমার আত্মনিবেদন বন্দনা এখানেই রইল আস্তে বাবা আস্তে আস্তে এবার যে বিষয়ে শুরু হলো ব্রাহ্মণ সমাজের কতটুকু উপকার করে আর বৈষ্ণব বা বৈরাগী তাদের কতটুক দরকার পড়ে
আপনারা বিচার করে নেবেন সবাই। আমি শুধু কয়েকটা তুলনা দেখাই। ব্রাহ্মণটা কি? ব্রাহ্মণ হচ্ছে সমাজ সংস্কারক। ব্রাহ্মণের এক নাম হচ্ছে পুরোহিত, যিনি করে পুরোপুরি হিত বা পুরের হিত, তার নাম পুরোহিত। যে করে বেদের কার্য তার নাম হয় বেদাচার্য। ব্রহ্ম রক্ষা করলে মানে বিন্দু রক্ষা করলে তাকে প্রকৃত ব্রাহ্মণ কয়। আর বেদ পাঠ করে বেদাচার্য নাম জগতে পায়। তবে ব্রাহ্মণ ছাড়া কিন্তু চলার কোনো বুদ্ধি নাই। যেদিকে তাকাই ব্রাহ্মণ চাই। ব্রাহ্মণ মানে কিন্তু খালি পৈতা দিলেই ব্রাহ্মণ নয়। আমার বিপক্ষ ভাবুককে জানাই, ব্রাহ্মণ কারা? সমাজে বুদ্ধিমান যারা, যার বুদ্ধির দ্বারা সমাজের ঘটে উন্নয়ন, ওই মানুষটাকে বলা যায় ব্রাহ্মণ। আর যদি দেহতত্ত্ব মতে বিচার করতে যাই, মাথাটাই হচ্ছে ব্রাহ্মণ, হাত দুটি হচ্ছে ক্ষত্রিয়, উদর মানে পেট বা উরু এই পর্যন্ত হচ্ছে বৈশ্য মানে ব্যবসা, আর কথা খাঁটি শূদ্র হচ্ছে এই চরণ দুটি। তাহলে চারটা জাত, এই যে ব্রাহ্মণ শূদ্র ক্ষত্রিয় বৈশ্য এই দেহের মধ্যে পাই, কিন্তু বৈষ্ণব বা বৈরাগী বলে কোনো জাত এই দেহের মধ্যেই নাই। তার জন্য আমি নিন্দা করছি না, কিন্তু আমি কোনো বৈষ্ণবের নিন্দা করে গান গাবো না। আর যদি ওনার উপরে পড়ে যায় ওইটা আমার দোষ না। আমি ইচ্ছা করে কখনো বৈষ্ণবের নিন্দা করি না, করব না। দেখি বৈষ্ণবের নিন্দা না করে গান গাওয়া যায় কিনা। একদম নিন্দাচারী আমার মধ্যে নাই। কি এ সমাজের পথ দেখায় কারা? ব্রাহ্মণ যারা। মায়ের পেটে যখন সন্তান রয় তখনই পঞ্চামৃত, সপ্তামৃত, সাত ভক্ষণ এগুলি ব্রাহ্মণের দ্বারাতেই হয়। সন্তান ভূমিষ্ঠ হলে তখন ওই ব্রাহ্মণের কৃপা বলে তাকে শুদ্ধকরণ করানো হয়। যখন হয় অন্নপ্রাশন তখন ব্রাহ্মণের প্রয়োজন। যখন গলায় নগুন লয়, আবার সবাই তার নগুন লয় না, ক্ষত্রিয় যারা 6 গুণ ধারণ করে তারা, ওইটাও কিন্তু ব্রাহ্মণের দ্বারাতেই হয়। তাহলে যে মূল কথা, পৈতা নিলে তখন ব্রাহ্মণের দরকার, এটা শাস্ত্রে বলে। যখন মানুষ করে বিয়া তখন অবশ্যই ব্রাহ্মণকে আনবো ডাকিয়া। ওই মানুষটা বুড়ো হয়ে আবার যখন মরে তখনও ব্রাহ্মণের দরকার পড়ে। এখানেই শেষ না, মরণের পরে গয়া ক্ষেত্রে যখন হয় পিণ্ড দান সেখানেও ব্রাহ্মণ থাকে বর্তমান। তাহলে জন্মের আগের থেকে শুরু করে মরণের পরে প্রত্যেকটা কর্মে ব্রাহ্মণের দরকার পড়ে। এটা আমার পরিচয়, আমি সভাতে জানাই। আমি বিচার করে দেখলাম বৈষ্ণব বা বৈরাগীর কোনো দরকার নাই। আর উনি যদি দেখাতে পারে আমি মেনে নিব। বৈষ্ণবের কি দরকার, বৈষ্ণব কি তত্ত্বটা করলো প্রচার, বৈষ্ণব সমাজের কি করলো উন্নয়ন, এইটা আমার 1 নাম্বার জিজ্ঞাসন। জিজ্ঞাসা একটা হয়ে গেল, কি আমরা সমাজের সমস্ত কাজ করি, কিন্তু বৈষ্ণব বা বৈরাগী তারা সমাজের কি কাজ করে? তবে 2 জন এক জায়গায় কিন্তু নিলাম, বৈষ্ণব আর বৈরাগী কিন্তু একটু আলাদা, কিন্তু আলোচনা করতে গেলে দুইটাই আসে চলে। মানে কান টানলে যেমন মাথা আসে, এরকম বৈষ্ণব থাকে বৈরাগীর পাশে, দুইটা একই রকম প্রায়। অনেকে গুলে ফেলায়, কিন্তু আলাদা আলাদা বিচার করতে গেলে তখন একজন বৈষ্ণব আরেকজনকে বৈরাগী বলে। তবে আমরা কিন্তু একই রকম দেখতে পাই, ওইটা আমার জানা নাই। ওইটা জবাব দেবে আজকে আমাদের এই কালীপদ গোসাই। বৈষ্ণব কি আর বৈরাগী কি, বৈষ্ণবের কতটুকু ধর্ম আর বৈরাগীর কি কর্ম,
কে সমাজের কতটুকু উপকার করে, উনি আবার কোনটার মধ্যে পড়ে? উনি কি বৈরাগী না বৈষ্ণব? এটা ওনার কাছে জিজ্ঞাসা রইল। গোসাই, আমার দাদা গোসাই একটু সুন্দর কইরা বইল। তবে দেখেন ওনার নামটা কিন্তু বলিহারি যাই, কালীপদ গোস্বামী। বাহ! এখন কালী বলতে আমরা কি বুঝি? কালী বলতে মা শক্তি, তার পদ মানে কালীর পদ মানে কালীর চরণ। তাহলে কালী পদ আর চরণ বললে কোনো ভুল নাই। মানে যেহেতু আমি ওনার ছোট ভাই, ওনার একটা গল্প শুনছিলাম। উনি যখন স্কুলে গেছে, স্কুলে যাওয়ার পরে মানে ওই যে এত চালাক কি কইরা হইছে, এখন যখন উনি স্কুলে গেছে, মাস্টার মশাই সেদিন একটা ইন্টারভিউ নিছে। কি, তোমার নামের অর্থটা আমি ইঙ্গিতে দেখাবো, তুমি যদি বুঝতে পারো তাহলে তুমি পরীক্ষায় পাস, আর না হলে ফেল। কয় হ্যাঁ দেখান। মাস্টার মশাই করলো কি, পকেট থেকে কলম বের করে, আগের দিনে কলম ছিল না, এখন তো খালি ডট পেন, তাই না? আগে কলম ঝাঁকি দিলেই ফোঁটা ফোঁটা কালি পড়তো। ঝাঁকি দিল, এক ফোঁটা কালি গিয়ে ওই মাস্টারের চরণের মধ্যে পড়লো। মাস্টার জিজ্ঞাসা করে, এই ছাত্রের ঠাই বলো তো এটা কি হইল? কয় এটা আপনার ঠ্যাঙের মধ্যে কালি পড়ছে। উনি কয় আপনার ঠ্যাঙের মধ্যে কালি পড়ছে। কয় তুই ফেল। কয় কেন? কয় তুই জবাব দিতে পারলি না তো, ঠ্যাঙের মধ্যে কালি পড়ছে। হ্যাঁ, এইটার নামই তো কালীপদ, মানে চরণের মধ্যে কালি পড়ছে, ওইটার নাম কালীপদ। তারপর উনি কয় ফেল হই আর পাস হই, উচিত কথা কমু, তারপরে এখান থেকে যামু। উনি আর করে নাই দেরি, কয় মাস্টারমশাই আমি এই স্কুলেই পড়বো। কয় তুই তো পাস করতে পারলি না। কয় যদি করতে পারি তাহলে পড়বো। মানে বান্দর কিন্তু কম ছিল না, এখন ভালো, আমার দাদা খারাপ না। দৌড়ে চলে গেছে মাঠে। মাঠে গিয়া ওই কিছু গোবর নিয়া এক জায়গায় মাখছে, ওইটা আমি কমু না, আমার কওয়ার দরকার নাই, আপনারা বুঝা নিয়েন। গোবর মাইখা একবারে প্যান খুইলা মাস্টারের সামনে এসে দাঁড়াইছে। মাস্টার মাসে কন এটা কি হইল? মাস্টার আরাম জাদা এমন এক দৌড়ানি দিছে। উনি কয় তাহলে আপনিও তো পারলেন না আমার জবাব দিতে, দূর হয় এন থেকে। এখন উনি দূরে গিয়ে কয় এটার নাম গোবর্ধন। আর আমি কমু না, এটা আপনারা বুঝে নিয়েন নামটা কি করে হইল। ওই লোকটাই কিন্তু এই লোকটা আমার দাদা, খুব চালাক, এর সঙ্গে গান গাওয়া আর জমের বাড়ি নিমন্ত্রণ খাওয়া। এই যে প্রশ্ন কিন্তু আমার শুরু হইল কি, ব্রাহ্মণ সমাজের কতটুকু উপকার করে আমি দেখাইলাম এই আসরে। আচ্ছা, বৈষ্ণব বা বৈরাগীর কি প্রয়োজন, এইটা আমার 1 নাম্বার জিজ্ঞাসা। তাহলে জিজ্ঞাসা একটা হয়ে গেল, ওই একটার মধ্যে 2-3টা ক খ গ এরকম থাকে। ওইটা উনি ইচ্ছা করলে তাড়াতাড়িও জবাব দিতে পারে, দেরি করেও দিতে পারে, আমার কোনো আসে যায় না। তবে হ্যাঁ গোসাই, এই যে মায়েরা বাবারা, এখানে আমার যত মা রয়েছেন প্রত্যেকে আমরা ব্রাহ্মণ্য ধর্ম, ব্রাহ্মণ্য শাসন মেনে কপালে সিঁদুর পরি, হাতে শাখা গ্রহণ করি, 7 পাক ঘুরি, আঙ্গুলে আঙ্গুলে ধরে তারপর বউকে নিয়ে আসে ঘরে। এগুলো সমস্ত ব্রাহ্মণের বিধি, বেদ বিধি মেনে আমরা সংসার ধর্ম পালন করি। আর এদের কিন্তু বেদ বিধি বলতে কোনো জিনিস নাই। হ্যাঁ, বেদের কোনো কর্ম এরা মানে না। কেন? তোমরা কি সনাতন ধর্মের মানুষ না? এটা আমি জানতে চাই। বেদ মানো না কেন? বেদ বিধি মানো না কেন? তোমরা নিজেরা নিজেরা বিধি বানায় নিছো। হ্যাঁ, এদের বিয়াটিয়ার মন্ত্র নাই, কয় তুমি আমার আমি তোমার, এই দুইজনে হইয়া গেছে। আবার সারাসারি করতেও দেরি লাগে না, বৈরাগীদের সারাসারি করতে কোনো দেরি লাগে না। আমাদের মতে সারাসারি করতে গেলে বর্তমান একবারে উকিল নোটিশ চাই,
ডিভোর্স করতে হবে, তারপর সারাসারি করি। আর এরা আজকে ধরে কালকেই ছাড়ে, সারাসারি যত এগুলা এদের ভিতরে। কেন? এটা কি প্রয়োজন? এতে সমাজের কি উন্নয়ন হইল? এটা একটু জিজ্ঞাসা রইল। প্রত্যেকটা কথা জিজ্ঞাসা করব যেন মানুষের কোনো কাজে লাগে, সমাজের উপকার হয়। এইটাই হচ্ছে বাউল গান। এমন কোনো কথা নয় আমি ওনাকে ঠকালাম, উনি আমাকে ঠকালো, সমাজের কোনো শিক্ষা হলো না, সেইটা না। প্রত্যেকটা কথার অর্থ এই যে সারাসারি তোমাদের ভিতরে, এতে সমাজের কি উন্নয়ন হয়? তাহলে দুইটা জিজ্ঞাসা গেল। 3 নাম্বার জিজ্ঞাসা করে আমি ছেড়ে দিব আসরে, উনি সুন্দর করে জবাব করবেন দান। 2টা প্রশ্ন হলো, এবার আরেকটা। আচ্ছা গোসাই, এই যে আমি দেখতে পাই অনেক গোসাইকে জিজ্ঞাসা করছি, কয় এটা কখন যাইব না। এদের ভালো একটা চালাকি আছে, যদি না জানে কয় এটা যেখানে সেখানে আলোচনা করা যাবে না। কি? এবার প্রশ্ন হচ্ছে এটাই, এসো দুটি ভাই গৌর নিতাই, এসো দুটি ভাই গৌর নিতাই, দ্বিজমণি দ্বিজ রাজহে। কথাটা কইয়ে দিলাম। আমরা যেখানে ভোগ রাগ করতে যাই, পঞ্চতত্ত্ব গাই, গৌরের আসরে বসি, বসেই এই কীর্তন করি, এসো দুটি ভাই গৌর নিতাই, দ্বিজ মণি দ্বিজ রাজ হে। আমি পুজিব চরণ এই আকিঞ্চন, চরণ রাখিব হৃদয় মাঝে হে। জিজ্ঞাসা কি? গৌরের বাবার নাম জগন্নাথ মিশ্র। গৌরের বাবার নাম জগন্নাথ মিশ্র, মায়ের নাম সচিরানী। বাড়ি কোথায়? মায়াপুর নবদ্বীপ। আর নিতাইয়ের বাবার নাম হারাই পণ্ডিত, মায়ের নাম পদ্মাবতী। বাড়ি কোথায়? একচক্রা গ্রাম, বীরভূম জেলা। তাহলে এক গ্রাম নয়, এক জেলা নয়, এক বাপের নয় পুত্র, নহে এক সূত্র, নহে এক গোত্র। কোন রকম এরা কিন্তু ভাই হয় না। নিতাইয়ের বাড়ি বীরভূম জেলা, একচক্রা গ্রাম। বাবার নাম হারাই পণ্ডিত, মায়ের নাম পদ্মাবতী। আর গৌরের বাড়ি নবদ্বীপ, মায়াপুর গ্রাম। বাবার নাম জগন্নাথ মিশ্র, মায়ের নাম সচিরানী। তাহলে এই দুইজনকে এই যে ভাই বলা হয়, এরা কেমন ভাই? আমি তো প্রমাণ দেখাই গেলাম এরা কোন রকম ভাই না, কিন্তু সারা জনম ধরে আমরা এটা শুনে আসছি, এসো দুটি ভাই গৌর নিতাই, এসো দুটি ভাই গৌর নিতাই, দ্বিজ মণি দ্বিজ রাজ হে। প্রশ্ন 3টা হয়ে গেছে, তারপরে আবার দেখা যাবে। তাহলে গোসাই আজকে সুন্দর করে জবাব চাই। কোন রকম ভাই না, তারপরে আবার এদের দুইজনকে সবাই কয় ভাই। আমিও কই 2 ভাই, আমার বাবাও কয় 2 ভাই, আমার জ্যাঠায়ও কয় 2 ভাই, 14 গোষ্ঠীও কয় 2 ভাই, শাস্ত্র পুরাণে পর্যন্ত কয় গৌর নিতাই 2 ভাই। তাহলে এরা কেমন ভাই? কি কর্ম করলে তাকে ভাই বলা হয়? এটা হচ্ছে জিজ্ঞাসার বিষয়। আর বেশি প্রশ্ন করব না, 3টাই রইল, কারণ জবাব দিতে বুঝবে, কইতে তো কওয়াই যায়, হ্যাঁ, জবাব দেওয়া ঠেলা। আবার আরেকটা ভাব আছে, প্রশ্ন যেইখানেই করবেন, ওই যে উনি তো আজকে বৈষ্ণবের পক্ষ, বৈষ্ণবদের আরেকটা ধর্ম ভালো, ওই কইতে কইতে দেখবেন যে একবারে মানে পাম্প সেট দিয়ে জল ছেড়ে দিল, হ্যাঁ, পেশাল পারতে পারতে একবারে কাম সারা। ওইটা আমরা ব্রাহ্মণেরা বেশি একটা পছন্দ করি না, হ্যাঁ, ব্রাহ্মণের পরিষ্কার ব্যাপার। জিজ্ঞাসা শেষ, বাজাও একটা গান গাবো, আমার গোসাইকে পাঠাবো।
আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি ফুরায়ে যায় মা। জনমের শোক ডাকি গো মা তোরে, কোলে তুলে নিতে আয় মা। সকলি ফুরায় যায় মা। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি ফুরায় যায় মা। জনমের শোক ডাকি গো মা তোরে, জনমের শোক ডাকি গো মা তোরে, কোলে তুলে নিতে আয় মা। সকলি ফুরায়ে যায় মা। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি ফুরায়ে যায় মা। পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না। পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না। যেথায় আছে শুধু ভালোবাসা বাসি, যেথায় আছে শুধু ভালোবাসা বাসি, সেথা যেতে মন চায় মা। সকলি ফুরায়ে যায় মা। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি ফুরায়ে যায় মা। বড় জ্বালাশয়ে কামনা ভুলেছি, বড় দাগা পেয়ে বাসনা তেজেছি। বড় জ্বালাশয়ে কামনা ভুলেছি, বড় দাগা পেয়ে বাসনা তেজেছি। অনেক কেঁদেছি কাঁদিতে পারি না, অনেক কেঁদেছি কাঁদিতে পারি না। বুক কেটে ভেঙে যায় মা। সকলি ফুরায়ে যায় মা। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি ফুরায়ে যায় মা। জনমের শোক ডাকি গো মা তোরে, জনমের শোক ডাকি গো মা তোরে, কোলে তুলে নিতে আয় মা। সকলি ফুরায়ে যায় মা। আমার সাধনা মিটিল,
আশা না পুরিল সকলি ফুরাই যায় মা, সকলি ফুরাই যায় মা। প্রথম আসর এই পর্যন্ত ছেড়ে দিতে চাই, আবার বৈষ্ণব দাদা আসবে এবার কালীপদ গোসাই। প্রথম জিজ্ঞাস করবে প্রকাশ, আমি হই ব্রাহ্মণ, ব্রাহ্মণের দ্বারায় হচ্ছে সমাজের উন্নয়ন। জন্মের আগে থেকে মৃত্যুর পরে ব্রাহ্মণের দরকার হয়। বৈষ্ণবেরা কি কাজ করে বলবে মহাশয়। তারপর গৌরার নিতাই তারা কেমন ভাই করবে আলোচনা। ব্রাহ্মণ আর বৈষ্ণবের মধ্যে পার্থক্য বুঝি না, তোমার কাছে জিজ্ঞাসা রলো যাবে জবাব দিয়া। মা বাবারা শুনবে সবাই বসিয়া বসিয়া, যেদিকে চাই দেখিতে পাই ব্রাহ্মণের অবদান। ব্রাহ্মণের পক্ষে রাধা মোহনে গেয়ে শোনায় গান। বৈষ্ণবের কি দরকার পরে যাইও তুমি কইয়া, আবার কি ভাবা কি উদ্দেশ্যে তুমি গেলে বৈরাগী হইয়া। তবে আর বেশি কথা বলবো না বলবো না, এই পর্যন্তই রইল আমার প্রথম আলোচনা। দেখি এইবার গোসাই এসে কোন কথা কয়, কিভাবেতে কোন তত্ত্ব উঠাইয়া লয়। তারপরে এই আসরে যখনই দাঁড়াবো মনের যত গোপন কথা খুলিয়া জানাবো। ততক্ষণ আপনারা থাকবেন ধৈর্য ধরে, মাত্র শুরু লড়াই হলো এ আসরে। এই পর্যন্ত আমি করে দিলাম শেষ, আসরে দেখি আমি সুন্দর পরিবেশ। সকলে চরণেতে রইল নমস্কার, যেদিকে চাই দেখি আনন্দের বাজার। এই পর্যন্ত আমি ছেড়ে দিতে চাই, যাবার সময় সবাইকে প্রণাম জানাই। সবাই একটু মন খুলে করবেন আশীর্বাদ, তর্জা গান গেয়ে যেন করে মনসাদ। সেই বৈশাখ মাস থেকে ধরে ভাদ্র মাস চলে গেল, এই 5-6 মাসে মাত্র 4 দিন গান হলো। কি যে কপালে আছে বোঝার তো কোনো উপায় নাই। যে কোনো ব্যবসা একবার বেশি একবার কম চলে ভাই, কিন্তু এমন ব্যবসা করছি শিক্ষা না কইলেও হয় না। এইটা অনেকের মনেই তো চায় না, গান বাজনা না দিলে তবু তো মানুষের চলে। যত গন্ডগোল নাকি গান বাজনা দিলে, বড় বড় মিটিং মিছিল যখন নাকি হয়, হাজার হাজার লক্ষ লক্ষ লোক, তখন নাই করোনার ভয়। একমাত্র গান বাজনা দিলে করোনা নাকি হয়। জ্ঞানী গুণী প্রত্যেকেই এখন এই কথা কয়। ওই তালে পড়ে গেছি, আমাদের উপায় নাই। একদিন ডাক দিয়ে ফোন করে কয় আমার কালীপদ গোসাই, ওরে ভাই রাধামোহন এখন কি কইরা খাই। আমি কই আপনার বিদ্যা জানা আছে, আমার জানা নাই। আপনার ভাগবত পড়া জানা আছে, ভক্তের বাড়ি যাবেন, এই কথা সেই কথা কইয়া 5 কেজি পাবেন। কিন্তু আমি তো একমাত্র গান ছাড়া অন্য বিদ্যা জানি না। এই জন্য রাধামনের মতো জগতে আর কারো নাই যন্ত্রণা। যাই হোক, এখন মোটামুটি চারিদিক থেকে ফোন আসতে শুরু হয়ে গেছে। ভাই মনে হয় আর মরবো না, বাইসা যাবো ভগবান যদি বাঁচায় তাই। এই আশা নিয়ে আমি দিলাম আসর ছাড়ি। আপন আপন পিতা মাতা প্রেমানন্দে সবাই বলো হরি 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 বল হরি বল হরি বল। আমাকেও পালার ভূমিকায় দাঁড়িয়ে ব্রাহ্মণের বিপক্ষে কিছু কথা বলতে হবে। আপনারা কিন্তু কেউ কিছু মনে করবেন না, জয় নিতাই। তাহলে পালাটা একরকমের শেষ। কেন? উনি আমার হরিবোলের ধ্বনি দিয়েছেন, ওনার হিসেবে দরকার ছিল চক্রবর্তী ব্যানার্জি প্রেমানন্দে একবার চক্রবর্তী চক্রবর্তী বল বা ব্যানার্জি ব্যানার্জি বল, এটা বলা উচিত ছিল। চক্রবর্তী বলে চটকা চটকি, হ্যাঁ কমলা লেবু চটকা চটকি, গল্পও শুনিয়ে গেল, বুঝলেন। গোবর তারপর একটা আমি বলবো না, কারণ সব ভাষা আমার মুখে আসে না।
সব ভাষা আবার আমার মুখে আসে না। গোবর বললাম, তারপরে কি বলেছে আমার ঠিক মনে নেই, ওনার কাছে শুনে নেবেন। আসলে কি জানেন, ফটকারে মাস্টারমশাই পড়া ধরতেছে, ফটকা চুল সম্বন্ধে জানোস বলে, বলেন স্যার। কয় কত, এটা কি? কয় এটা চুল। কয় কত ফটকা, এটা কি? কয় এটা ভুরুর চুল। কয় কত ফটকা, এটা কি? বলে এটা কানের চুল। আর তো মাস্টারমশাই বলে না, বলে ফটকাই বলে। বলেন তো স্যার এটা কি? কয় বুকের চুল। মাস্টারমশাই চিন্তা করলো, খালি নিচে নামে, বলে বাপ সাই ফটকা, তুই আর নিচে নামিস না, যা নামার নামছিস আর তুই নিচে নামিস। আজকে ব্রাহ্মণ বাবুও যা নামার নাইমা থুয়ে গেছে, আর নিচে নামার কায়দা নাই। জয়নি তাই মাননীয় ব্রাহ্মণ বাবু, তিনি আজকে হবেন না কাবু। মানে চিন্তা ভাবনা করে একেবারে কোমর বেঁধেই এসেছেন ব্রাহ্মণ বাবু। কারণ বৈষ্ণবের অনেক নিন্দা করে গেছেন। আমি কোনো নিন্দা বন্দনা করব না, তবে কয়েকটা জায়গায় পয়েন্ট আপনাদের আজকে দেখিয়ে দিয়ে যাব যে কি সুন্দর একটা ইমোশনাল ব্ল্যাকমেল করে, ব্যবসা করে মানুষের মাথায় টুপি পরিয়ে এই ব্রাহ্মণ সমাজটা আমাদের অধপতিত করে দিয়েছে। এই ব্রাহ্মণ সমাজ আজকে আপনারা জানেন, মতুয়া একটা সম্প্রদায় তৈরি হয়েছে, যারা জয় হরিবল বলে। এই ব্রাহ্মণের অত্যাচারে মতুয়া সম্প্রদায় তৈরি হয়েছে। একটু ইতিহাস ঘাটবেন, মিথ্যা যদি হয় তাহলে আমাকে ধরবেন যে আপনি কোথায় পেলেন। একটু ইতিহাস ঘেটে দেখবেন। আপনার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ব্রাহ্মণ চূড়ামণি, বিদ্যাসাগর, ওনার নাম বিদ্যাসাগর উপাধি। আরো অনেক লোক পেয়েছে, উনি বেশি ভালো কপাল করেছে, তাই বিদ্যাসাগর বলতে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় কি চিনি। ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়ের ছেলে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। সব জায়গায় বন্দ্যোপাধ্যায়, চটকা চটকি, চ্যাটার্জি, ব্যানার্জি এগুলা নিয়েই নড়াচড়া সব জায়গায়। উনি রাজনৈতিক মতাদর্শ দিয়ে গেল, আমিও দিয়ে যাচ্ছি। উনি বললেন যে রাজনৈতিক মিটিং মিছিল হলে তখন করোনা হয় না, কিন্তু আমাদের গান কীর্তনে হয়। তাহলে ওই জায়গাটায়, ওই রাজনৈতিক জায়গায়ও যান, ওই মন্ত্রী পরিষদে দেখবেন ব্রাহ্মণের ছড়াছড়িটা বেশি আছে। যদি হয় তাহলে আবার কান টেনে ধরবে। উত্তরবঙ্গ থেকে কয়জন উত্তরবঙ্গের? সে সেন্ট্রালে যান আর রাজ্যে যান, তাও ওই গুণে দেখেন না ব্রাহ্মণের সংখ্যাটা একটু বেশি আছে। কেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার ভালো দিকটা দেখেছেন, খারাপ দিকটা দেখেন নাই। আমি তুলে দিয়ে যাচ্ছি। মনে রাখবেন, আলো যত বড় হয়ে জ্বলে, ঠিক তত বড় অন্ধকারী আলোর নিচে থাকে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সেই সময় প্রাইমারি স্কুল, প্রাথমিক বিদ্যালয়, এরকম প্রাথমিক বিদ্যালয় খুলেছিল। সেখানে 200 কয়েকজন ছাত্র ছাত্রী পড়াশোনা করত। তারা কিন্তু কোনো নিচু সম্প্রদায়ের থেকে আসবে না। নিচু আর উঁচু সম্প্রদায় কি? কিসের জন্য শিডিউল কাস্ট ওবিসি হলো? কিসের ভিত্তিতে শিডিউল কাস্ট ওবিসি হবে? বিবেকানন্দ বলেছেন, বহুরূপে সম্মুখে তোমার কথা ছাড়ি খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যে জন, সে বিজন সে বিশে ঈশ্বর। ম্যানস বডি গড ইজ টেম্পল। প্রত্যেকটা মানুষের দেহই হচ্ছে ঈশ্বরের মন্দির। সেখানে শিডিউল কাস্ট, হায়ার কাস্ট কথাটা আসবে কেন? এই ব্রাহ্মণ সমাজের জন্য, এই ব্রাহ্মণের জন্য আজকে শিডিউল কাস্ট, হায়ার কাস্ট এসছে। আজকে মতুয়া সম্প্রদায় তৈরি হয়েছে এই ব্রাহ্মণের অত্যাচারে। সেদিন এই ব্রাহ্মণ সম্প্রদায়, এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন নিম্ন স্তরের, মানে মনে করেন নম সম্প্রদায় হোক বা আরো কপালী সম্প্রদায়, এইসব সম্প্রদায়ের ছেলেমেয়েদের স্কুলে ভর্তি করতে দিবে না। পড়বে কারা? ব্রাহ্মণ, কায়স্থ আর বৌদ্ধ। ও চিরদিন ব্রাহ্মণ, কায়স্থ, বৌদ্ধ নেতাগিরি কইরা যাবে, আর ওই নিম্ন স্তরের যারা নম সম্প্রদায় অমুক, এদের চোখে, আমার চোখে নয়, এই ব্রাহ্মণের চোখে নিম্ন স্তরে এরা বলে যে তাহলে ওই নম সম্প্রদায়, কাপালী সম্প্রদায় তারা খালি ছাতা ধরে নিয়ে তার পিছে পিছে ঘুরবে। মূর্খ বানিয়ে রাখতেছে। আজকে দেখেন, বারে বারে তো বলতেছে সাক্ষরতা মিশন তৈরি হচ্ছে, মিড ডে মিল দেওয়া তৈরি হচ্ছে, কত কিছু স্কুলে দেওয়া হচ্ছে, জামা কাপড়, জুতা, আরো কত কিছু। কয়টা মন্ত্রীর ছেলে বা স্কুল মাস্টারের বাচ্চা কাচ্চা স্কুলে পরে একটু খুঁজে দিয়েন তো। আপনারা একটু খুঁজে দেবেন যে স্কুল মাস্টারের বাচ্চাই স্কুলে, প্রাইমারি স্কুলে পড়ে না কেন?
কেন মাস্টারমশাই জানে চাকরিটা করতে হবে বিনা পয়সায়, ডিউটি করবো না, 12 আনা ফাঁকি দিব, মাস গেলে বেতনটা পেয়ে যাব। হ্যাঁ, সবাই না, কিছু কিছু ভালোও আছে। আর ওই নেতা মন্ত্রীরাও জানে যে ওই স্কুলে কোনো পড়াশোনা হয় না, ওখান থেকে বেরিয়ে ওই ছাতা ধরাই হবে, সুতরাং আমার বাচ্চাকে অক্সফোর্ড কেমব্রিজে পড়াতে হবে। কেন এই বৈষম্য? মুখে একরকম বলো আর কাজের বেলায় আর একরকম করো। এই সব কিছুর নাটের গুরু হচ্ছে এই ব্রাহ্মণ সম্প্রদায়। কেবল সূচনা করলাম, দাঁড়া। কত লোহা গেল সোনা হয়ে, হাজার হাজারে খুঁজলি নারী পরশমণি এই সাধুর বাজারে। সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। লভা বলে, লভা না, লব। লব লব মানে 1 সেকেন্ডকে 10 ভাগ করলে যতটুকু হয় ওই 1 ভাগ মানে লব। তাই বলছি সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। যার যে ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্ট নিয়ে নড়াচড়া করা ভালো। অন্য ডিপার্টমেন্টে নড়াচড়া করতে গেলে গান করে। ভবা পাগলা নিজে লিখে গেছে একরকম, গান করে আর একরকম। এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজারে, গানের তালে তালে বৃন্দাবনে ময়ূর নাচে রে। এইটা ভবা পাগলা লেখে নাই। কারণ ভবা পাগলা আমার পরম গুরু, আমার গুরুর গুরু, একটু ভালো জানি আমি। কারণ আমার গুরুটা কিন্তু কোনো ব্রাহ্মণ থেকে আসে নাই, আমার গুরু কাপালি সম্প্রদায়। আমার গুরুর নাম প্রখ্যাত কবিয়াল অমূল্য রতন সরকার। আমি কাপালির কাছে মন্ত্র নিছি, আমি কাপালির কাছে গান শিখছি। কারণ আমি এই জাতি ভেদ মানি না, এই ব্রাহ্মণদের কোন নেতাগিরি মানি না। তাই আমি কাপালি সম্প্রদায়ের কাছে যেয়ে মাথা নোয়াইছি। আমার গুরু পরম তত্ত্বজ্ঞানী ভারতের শ্রেষ্ঠ কবিয়াল কিছুদিন আগেই তিনি চলে গেলেন অমৃত লোকে, অমূল্য সরকার, তারই একটি গান। কত লোহা গেল সোনা হয়ে, হাজার হাজারে খুঁজলি নারী পরশমণি এই সাধুর বাজারে। খুঁজলি নারে পরশমণি সাধুর বাজারে, খুঁজলি নারে পরশমণি এই সাধুর বাজারে। সাধু মুখে কৃষ্ণ কথা অমৃত সমান, শুনিলে কাটিবে মায়া জুড়াইবে প্রাণ। কি বলছে? সাধু মুখে কৃষ্ণ কথা অমৃত সমান। কেন? অন্য জায়গায় শুনলে হবে না, না হবে না। কেন বাবা? আপনি রান্না শিখবেন, বাজার থেকে রান্নার বই আনবেন, সেখানে লেখা আছে তেজপাতা 2টো, জিরা 10 গ্রাম, ধনিয়া 5 গ্রাম, শুকনা লঙ্কা 3 গ্রাম, সব লেখা আছে। কিন্তু যেখানে নুন অর্থাৎ লবণ লেখা আছে ওখানে কিন্তু কোনো মাপ লেখা নাই।
ওখানে আন্দাজ মতো মানে পরিমাণ মতো, যে রাঁধুনি রাঁধবে তার পরিমাণে দিতে হবে। তাহলে আবার সাধুর কাছে যেতে হবে। ও বাবা, বটের গাছের নিচে গেলে বটের চারা পাওয়া যাবে না। হাজার চেষ্টা করে দেখবেন, বটের গাছের নিচে যে একটা বটের চারা নিয়ে আসবেন তো পাবেন না। কেন? বটের বীজ মাটিতে পড়লেই বটের চারা হয় না। তার জন্য কিসের দরকার? একটা উপযুক্ত পাখি দরকার। সেই পাখি যে যখন বটের বীজটা খাবে, তার উৎসেচক বা হরমোন যাই থাকুক, তার লালায় সিঞ্চিত হয়, সিদ্ধ হয়। তারপরে ওই পাখিটা পায়খানা করলে তখন বটের চারা হয়। তাতে মাটির দরকার হয় না, পাথরেও হয়। আপনারা দেখবেন বড় বড় বিল্ডিং এর কার্নিশেও বটের গাছ হয়েছে, সেখানে মাটি নেই, পাথর। তাহলে পাখি সেবা করলে যেমন বটের চারা হয়, ওই ভাগবত গীতা রামায়ণ বাজারে যাবেন, বাজারে লাইব্রেরিতে দেখবেন বিক্রি করার জন্য অনেক রামায়ণ মহাভারত আছে। মহাভারতে লেখা আছে চাটু যেন নাহি জানে পিষ্টকের স্বাদ। মহাভারতের লেখা। চাটু মানে তাওয়াকে যদি বলেন পিঠার স্বাদ কেমন, তাওয়া বলতে পারে না তেমন। কড়াইকে জিজ্ঞেস করেন তো যে মাছের ঝোল রান্না করলাম স্বাদটা কেমন, কড়াই বলতে পারে না। তাই বলছে চাটু যেন নাহি জানে পিষ্টকের স্বাদ, তদ্রূপ ওই বাজারের লাইব্রেরিতে যে রামায়ণ মহাভারত গীতা ভাগবত আছে, সে তারা কিছুই জানে না। আস্বাদন করতে হবে কার মুখে? সাধুর মুখে, পাখি স্বরূপ সাধু। কারণ ভাগবতে লেখা আছে, শ্রীমদ ভাগবত এত মিষ্টি কেন, এত মধুর কেন? 4 বেদ 18 পুরাণ, তার মধ্যে শ্রেষ্ঠ। এটা তুমি মনে রেখো। তুমি বেদ নিয়ে নড়াচড়া করো, আমরা ভাগবত নিয়ে নড়াচড়া করি। তুমি বেদাচার্য, তুমি বেদ নিয়ে নড়াচড়া করো, আর এর শ্রেষ্ঠ। কারণ বলছে নিগম কল্পবৃক্ষ গলিত ফলম শ্রীমদ ভাগবতম। শুনে নাও, নিগম কল্পবৃক্ষ, নিগম মানে বেদ। এই বেদকে বেদব্যাস একটা কল্পবৃক্ষ, অর্থাৎ একটা কল্পনায় বা গাছের সাথে তুলনা করেছে বেদকে। সেই বেদের মগডালে একটি সুমিষ্ট ফল ধরেছে, সেই ফলটাই হচ্ছে ভাগবত। তাই বলছে নিগম কল্পবৃক্ষ গলিত ফলম শ্রীমদ ভাগবতম সুখমুখ দ্রব সংযুতম। এই ভাগবত এত মিষ্টি হলো কেন? যে দেখবেন গাছে অনেকগুলো আম পেকে আছে, সব আম ভালো মিষ্টি না। যে আমটায় পাখি ঠোকর দিয়েছে, যে আমটা পাখি আস্বাদন করেছে, সেই আমটাই মিষ্টি বেশি। খেয়ে দেখবেন পাখি খাওয়া আম বা পাখি খাওয়া ফল মিষ্টি বেশি হয়। তাহলে আজকে ভাগবত রূপী ফলকে সুখ নামক পাখি সাধুগুরু রূপী বৈষ্ণব রূপী আস্বাদন করেছে, তাই ভাগবতের দাম বেড়ে গেছে। জয় জয় তাই গৌর সীতানাথ প্রেমানন্দে। একবার হরিবল। বাবা, ভাগবত আস্বাদন করবে কে? সবাইকে নিমন্ত্রণ দেয়নি সুখ গোস্বামী, সবাইকে ভাগবত শোনার নিমন্ত্রণ দেয়নি। বলছে রসিক ভাবুকা। ভাগবতের পয়েন্টগুলো তুলে ধরছি, শুনে নাও ব্রাহ্মণ বাবু। সেখানে রসিক ভাবুকা অর্থাৎ রসিককে ও রসকে যিনি আস্বাদন করেছেন তিনি হলেন রসিক। বলছে রসিক শেখর কৃষ্ণ পরম করুণ। এটা চৈতন্য চরিতামৃতের পয়েন্ট। কৃষ্ণকে রসিক শেখর বলেছেন কেন? রসকে পরিপূর্ণ রূপে একমাত্র আস্বাদন করেছেন স্বয়ং শ্রীকৃষ্ণ। আর এই রসের খনি কোথায়? খনিটা হচ্ছে আমার আহ্লাদিনী শক্তি শ্রীমতী রাধা রানী। তাই এই বৈষ্ণব যারা রাধা পদে বিভোর, তারা বলছে বৈকারে বৈদিক আচার্য, বৈকারে বৈদিক ক্রিয়াহীন, রাকারে রাধা মাধব জপে নিশিদিন, গীকারে গিরিধারী মদন মোহন, চৈতন্য নামটি গুরু দিল রে যখন। বলছে বৈষ্ণব বা বৈরাগী যারা, বৈষ্ণবী বিষ্ণুর উপাসক, তাকে বৈষ্ণব বলা হয়। তাহলে যারা বৈষ্ণব, যারা বিষ্ণুর উপাসক, তারা কোনো বেদের ক্রিয়া করে না। কেন করে না? কালী পূজা, লক্ষ্মী পূজা, দুর্গা পূজা কেন করবো আমরা বলেন তো? হেড পোস্ট অফিসে যদি ধূপগুড়িতে যাই, তাহলে এই বরঙ্গাতে প্রতি পোস্ট অফিসে যে কোন ঠেকাটা আছে বলেন তো দেখি।
এই সাব পোস্ট অফিস যেমন কালী পূজা, লক্ষ্মী পূজা, দুর্গা পূজা তেমন, আর হেড পোস্ট অফিস আমার গোবিন্দের পূজা। কেন? মনে করেন শনি পূজা করছে না, কি বলছে? শনি প্রীতে হরি হরি বলো। কালী পূজা করে কালী প্রীতে হরি হরি বলো। দুর্গা পূজা করে দুর্গা প্রীতে হরি হরি বলে। সব পূজায় হরি বল। সেই ঠাকুরকে প্রীতি কামনার তরে হরিবল হরিবল বলা হয়। তাহলে হরি হচ্ছে আবার হেড পোস্ট অফিস, অর্থাৎ গাছের গোড়া। দাদা, গাছের ডালে বা গাছের পাতায় জল ঢাললে সমগ্র গাছ জল পায় না, কিন্তু গাছের গোড়ায় যদি জল ঢালেন শিকড়ের মাধ্যমে সম্পূর্ণ গাছ জল পায়। সেই রকম অন্য দেবদেবতার পূজা না করে শুধু গোবিন্দ চরণ ভরসা করলে তার ৩৩ কোটি দেবতার সেবা হয়ে যায়। জয় জয় নিতাই গৌর সীতানাথ আনন্দে একবার হরিবল। আপনাদের বলছি নিতাই গৌর হরিবল, আপনারা ধ্বনি দিচ্ছেন, মায়েরা উলুধ্বনি দিচ্ছে। হয়তো ভাবতে পারেন গোসাই ইমোশনাল ব্ল্যাকমেল করে চালাকি করে সবাইকে হরিবল হরিবল করাচ্ছে না। এই যে বৈষ্ণবের হরিবল, মায়ের উলুধ্বনির মধ্যে বিরাট বড় ব্যাখ্যা আছে। আপনারা হরিবল বললে কি হবে? কি হবে? হবে। মায়েরা উলুধ্বনি দিলে কি হবে? হবে হরিবল আর হরিবল। হরিবল আর হরিবোল। হরিবোল মানে মুখে উচ্চারণ কর, হরিবল অর্থাৎ হরি আমার বল। তাহলে বাবা হরিবল বললে কি হবে? আগে বিজ্ঞান বোঝাবো, তারপরে ধর্ম বুঝাবো। বিজ্ঞান, সায়েন্স হ্যাজ বিকাম পার্ট পার্সেল অফ এ লাইফ। সাধুগুরু বৈষ্ণবরা নিতাই গৌর হরিবল বলে নৃত্য করে। আমেরিকার বিজ্ঞানীরা আমাদের ভারতের দেশ পত্রিকায় রিসার্চ করে লিখেছে যে ভারতের সাধুগুরু বৈষ্ণবরা নিতাই গৌর হরিবল বলে নৃত্য করে, তাদের হার্ট অ্যাটাক আর স্ট্রোক হয় না। এই ব্রাহ্মণ অনেক পাবেন, কিন্তু কয়টা বৈরাগী হাসপাতালে হার্ট অ্যাটাক স্ট্রোক হইয়া ভর্তি আছে খুঁজে বাইর করেন তো দেখি। ব্রাহ্মণ চ্যাটার্জি ব্যানার্জি চক্রবর্তী অনেক পাইয়া যাবে, কিন্তু উপাধ্যায় না, ভেলুর যায়। ওই যে তার সাক্ষী হচ্ছে যে তবলা আলা, ও বইলা দিল তো ভেলুর যায়। সব ব্রাহ্মণ চালাক হয়ে গেছে, এখানকার হাসপাতালে চিকিৎসা করে না, ভেলুরে যায় চিকিৎসা করে। সিএমসি মানে খ্রিস্টান মেডিকেল কলেজ হসপিটাল অফ ভেলুর, এটাই নাম না? বলতে হবে তামিল খুডু, এনেকে তামিল খুডু নাই নাই তামিল খুডু, এনেকে কাদিল করাম, এই ভাষা বলতে হবে। যারা তামিলনাড়ুতে কাজ করেন আমার ভাষাটা নিশ্চয়ই বুঝতে পারছেন, একটু ভুল বলি নাই। অন্ধে আন্ডারব্রা না রে এরকম আমাকে আমাদের কাছে মনে হবে, যার যার ভাষা তার কাছে বড়। তাহলে এই যে ব্রাহ্মণরা ভর্তি হয় না, কিন্তু কমই যায়, কিন্তু হার্ট অ্যাটাক স্ট্রোকে ব্রাহ্মণরা ভর্তি হয়, বৈষ্ণবরা কম যায়। কেন? বৈষ্ণবরা নিতাই গৌর হরিবল বলে তারা নৃত্য করে, এটা সায়েন্স বিজ্ঞান বলেছে। সুতরাং আপনারা যদি নিতাই গৌর হরিবল বলে, আপনাদের সাধুগুরু বৈষ্ণব হওয়ার দরকার নাই। বৈষ্ণব না হয়েও যদি বাঁচতে চান, একটু এক্সারসাইজ মানে ব্যায়াম করেন, নিতাই গৌর হরিবল বলে একটু নৃত্য করেন। দুই হাত তুলে যদি এটা করা যায় তাহলে কি হবে? হার্ট অ্যাটাক স্ট্রোকের মাত্রা কমে যাবে। আর যারা করবে না তাদের 100% হার্ট অ্যাটাক স্ট্রোক হবে। এবার আপনি করবেন কিনা আপনার ব্যাপার। আর যে মায়েরা কীর্তন আদিতে এসে উলুধ্বনি দেয় না, বিজ্ঞান রিসার্চ করে দেখেছে তাদের গলায় ক্যান্সার বেশি হয়। এবার মায়েরা উলুধ্বনি দিবে না ক্যান্সারের রোগী হবে, সেটা মায়েদের ব্যাপার। বিজ্ঞান দিয়ে বোঝাইলাম, আসেন একটু ধর্ম দিয়ে বোঝাই। আচ্ছা দাদা, কোথাও যদি গন্ডগোল লাগে মিলিটারি নামিয়ে দেয়,
মিলিটারি বন্দুক নিয়ে ঘুরতেছে, তার মধ্যে আপনাকে ওষুধ আনতে যেতে হবে। তাহলে কি করতে হবে? সারেন্ডার, মানে আত্মসমর্পণ। ইংরেজিতে যাকে সারেন্ডার বলে। দুটো বাহু তুলে এইভাবে সারেন্ডার, তাহলে আর আপনাকে মিলিটারি গুলি করবে না, অর্থাৎ আত্মসমর্পণ। তাহলে সাধুগুরু বৈষ্ণবরা এইভাবে হাত তুলে গেল। সাধুগুরু বৈষ্ণবরা 2 ফোঁটা চোখের জল ফেলে দিয়ে বলে, হে গোবিন্দ, মাতৃ জঠর থেকে এই পৃথিবীতে এসেছি, একদিন তো তোমার নাম করলাম না গোবিন্দ। আমার যে পূবের বেলা পশ্চিমে ঢলে গেল, আর সময় নাই, তাই 2টো বাহু তুলে তোমাকে ডাকি গোবিন্দ, তোমার চরণ তলে একবার স্থান দিও। সেদিন গোবিন্দ সেই ভক্তকে বক্ষে জড়িয়ে ধরে প্রেমানন্দে বলে, একেবারে সবাই হরি বল, হরি বল, হরি বল। বাবা, এখানে একটা কীর্তন হচ্ছে। আমার মনে হয় ভাগবতে লেখা আছে 5টি জায়গায় পাপ বাস করে, কলি মহারাজ বাস করে। তার মধ্যে একটা হচ্ছে মদ, গাঁজা, জুয়া, বিড়ি, সিগারেট। খুব কষ্ট লাগে কোনো বয়স্ক লোক যদি কীর্তনে বসে বিড়ি টানে, তাই সামনে বসে এটা না করলে ভালো হয়। 5 মিনিট তো লাগবে টানতে, বাইরে টেনে আসুন। কারণ আপনি ধোয়া টানছেন, আমার বাবার পয়সায় খাচ্ছেন না। আপনি বিড়ি খাচ্ছেন, আপনার ক্ষতি হচ্ছে, কিন্তু পাশাপাশি যারা আছে স্পেসিফিক স্মোকার, আপনার ধোয়াটা তাদের গলায় দিয়ে তাদেরও ক্যান্সার হতে পারে। আপনার তো এই অধিকার নেই। আপনি নিজে মরবেন, মরেন, আর একজনকে কেন মারার ব্যবস্থা করেন? যায়নি তাই? আর মায়েরা অনুধ্বনি দেয় গেল, উকারেতে রাধা রানী, লুকারে কৃষ্ণ, একবার উলুধ্বনি দিলে হবে ভজন যুগল রাধা কৃষ্ণ। বাবারা 10 বল হরি বল বললে যা হবে, মায়েরা একবার উলুধ্বনি দিলে আপনাদের বাবাদের 10 বার হরি বল বলার সমান আপনাদের উপকার হবে, অর্থাৎ রাধা কৃষ্ণের যুগল ভজন হবে। জয় জয় গীতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। সাধু মুখে হরি কথা অমৃত সমান, শুনিলে কাটিবে মায়া জুড়াইবে প্রাণ। ও যে গয়া কাশী, ও যে গয়া কাশী, গয়া কাশী তীর্থ যত গয়া কাশী তীর্থ যত, তাহতে সাধু পবিত্র গো। ও যে প্রেমানন্দ পরশ মাত্র, প্রেমানন্দ পরশ মাত্র হৃদয় মাঝে খুঁজলি না রে পরশ মনি সাধুর বাজারে, খুঁজলি না রে পরশ মনি সাধুর বাজারে।
ব্রাহ্মণের কিছু নমুনা আপনাদের সামনে তুলে ধরে যাই। উনি বলল মাথাটা হচ্ছে ব্রাহ্মণ, হাত দুটা হলো ক্ষত্রিয়, এই পা মানে উরুটা হচ্ছে বৈশ্য, আর পদতল হচ্ছে শূদ্র। তার মানে মাথা হলো ব্রাহ্মণ। মাথা তো হবেই, মাথা হইয়া তোমরা মাথা চাবিয়া খাইছো, হইছো মাথা, আর মানুষের মাথা চাবিয়া খাইছো। চাবিয়া খাইছে কিনা প্রমাণ দেই। উনি বলল হওয়ার আগের থেকেই পঞ্চামিত্র 7 ভক্তগণ জন্ম নিল, তাতে নানান রকম সংস্কার, সেগুলো অন্নপ্রাশন, তারপরে বিয়ে, তারপরে শ্রাদ্ধ, সব কিছুতে উনাদের লাগে। খুব ভালো কথা। আচ্ছা, আপনার বাড়িতে লক্ষ্মী পূজা, আপনি 10 টাকা দক্ষিণা দিয়ে দেখেন তো একটু ব্রাহ্মণদের না 10 টাকা দক্ষিণ, কেন কোথাও শাস্ত্রে তো লেখা নাই যে 200 টাকা দক্ষিণা দিতে হবে। বর্তমানে ব্রাহ্মণরা কিন্তু ইউনিয়নগিরি শুরু করছে, মানে আপনার বাড়ি যাবে 10 টাকা 20 টাকা 50 টাকা দিলে লক্ষ্মীর পাঁচালি আর পড়বে না। এতে সচন্দন গন্ধ বসবো, গাঙ্গনে সাই নম, মা লক্ষ্মী নম, কি কি কয় ওরাই জানে, বুঝলা চলে যায়। আর লক্ষ্মীর পূজা দেখো বাগো, যোগ তুমি যোগ শুভ শনি, বৃহস্পতিবার লক্ষ্মী পূজা, শুভ শনি, এই কথাগুলো আর করবে না। লক্ষ্মীর পাঁচালি আপনার পড়া লাগবে, ব্রাহ্মণ পড়বে না। 200 টাকা দেন নাই যে, তাহলে এইটা তোমার কোন শাস্ত্রে লেখা আছে যে তোমারে 10 টাকা দিলে তুমি লক্ষ্মীর পাঁচালি পড়বা না, আর 200 টাকা দিলে ব্রাহ্মণ খুশি? কোনো বাড়ি শ্রাদ্ধ যদি হয়, গরিব বাড়ি শ্রাদ্ধ না করবার চায় না, কারণ চাইল টাইল বেশি পাবে না। তো আমার এলাকায় গত রবিবার দিন একজন সুইসাইড করেছে, ফাঁসি দিয়ে মারা গেছে। তার মেয়েরা শ্রাদ্ধ করবে, তাতে 40 কেজি খালি সিদ্ধ চালি লেগছে। একদম সত্য কথা বললাম, 40 কেজি সিদ্ধ চাল লেগছে। আতপ চাল তো আছেই, কলা আছে, তরকারি আছে, ঘি, মিষ্টি, দই, দুধ, একেবারে মানে যা নিবে 6 মাসের খুরাক একবারে নিয়ে চলে যাবে। তাতে আপনার হইলেও হোক, নাহলে জমি বেচা বন্ধক থুইয়া বাবনকে দিতে হবে। এইটা কোন শাস্ত্রে আছে? বললো আমার পঞ্চামিত্রের থেকেই আরম্ভ, তার মানে মাথায় টুপি পরানো 5 মাসের থেকেই আরম্ভ করে দেয়। বাচ্চা কাচ্চা আসলে 5 মাস থেকে মাথায় টুপি পরানো আরম্ভ করে দেয়। পঞ্চামিত্র 7 ভক্ষণ, এটা করা লাগবো, নাইলে তোমার পোলা কানা খোরা ন্যাংরা আসবো, ভয় দেখানো, ইমোশনাল ব্ল্যাকমেল করে। এই যে পঞ্চামিত্র না খাওয়াইলে চোখ দুইটা ঢেলা বাইরেইব, 7 ভক্ষণ না করলে জিব্বা করে বাইরে লাল করবো, বেশি করে পায়েস খাওয়াইবা, ব্রাহ্মণে বেশি করে গন্ড গন্ড করে খাওয়াই। এগুলো ব্যবসা না? হ্যাঁ, এই 10 রকমের সংস্কার। দশকর্মা ভান্ডারে যান মালা মোটক কিনতে, এটা দশকর্মা লেখা আছে। কেন দশকর্মা? কেন? অর্থাৎ আমাদের হিন্দুদের, হিন্দু অ্যাকচুয়ালি না, আমরা সনাতন, সেই সনাতন ধর্মের 10টা সংস্কার, বিবাহ, অন্নপ্রাশন, পঞ্চামিত্র, 7 ভক্ষণ, চূড়াকরণ, এরকম অনেকগুলো পঞ্জিকায় লেখা আছে। এটা ব্রাহ্মণের সৃষ্টি। ওইটা চুল কাটা, ওইটাও ব্রাহ্মণের প্রয়োজন। মানে বাচ্চার চুল কাটবেন, মানে পারলে উনি নাপিতগিরিও করে আর কি, ব্রাহ্মণরা নাপিতগিরিও করে, মানে কোনোটা বাদ দিবে না। চূড়াকরণ মানে প্রথম চুল কাটা। তাহলে এই এগুলা করে, এগুলো মানে ব্যবসাটা কেমন ধরেন, পেটে থাকতেই ব্যবসা, একেবারে শ্রাদ্ধ শান্তি করবে তাতেও ব্যবসা। আচ্ছা দাদা, আর একটা প্রমাণ দেই। এই যে ব্রাহ্মণ, মনে করেন কেউ মারা গেছে, তার ছেলেও আছে মেয়েও আছে। ছেলে করবে 11 দিনে, মেয়ে করবে 3 দিনে, তাই না? আচ্ছা দাদা, 3 দিনের দিন যায়, মেয়ের বাড়ি শ্রাদ্ধ করলো, কয় তোমার বাবার স্বর্গবাস হইল, বাবা স্বর্গে চলে গেছে। 11 দিনের দিন এরা যায় কি, ওই বাবারে কান ধরে আবার স্বর্গ থেকে নামিয়া পুলা ছেলেরে দিয়ে শ্রাদ্ধ করায়, আবার হাসে। ভুল হলে কলার চাইটা ধরে না। মানে মেয়ের বাড়ি 3 দিনে কি করলে, শ্রাদ্ধ কইরা বাবারে স্বর্গে উঠিয়ে দিল। তাহলে এই ব্রাহ্মণ যে 11 দিনের দিন বাবারেকে কান ধরে স্বর্গের থেকে নামায়, যা তোমার ছেলে তোমার শ্রাদ্ধ করবে, 8টা পিন্ডি নিয়ে যাও। তাহলে বুঝেন কেমন বুজরুকিটা করে এরা। এখানে যদি ছাতি দেন, এখানে ছাতি দিলে আপনার বাবা বৈকুণ্ঠে ছাতি পাবে, স্বর্গে গেলে ছাতি পাবে। এখানে লেপ্তশোক দিলে আপনার বাবা স্বর্গে যেয়ে লেপ্তশোক পাবে। তাইলে উন্নতের সুবিধা হবে, বৃষ্টিতে ভিজবে না, ছাতি ধরবে, আর লেপ্তশোকে আরাম করে করে ঘুমাবে। শালা ব্রাহ্মণ জানি কোথাকা। হ্যাঁ, কি কব আর কি কব, বলেন না। পয়েন্টটা আমি কি খারাপ দিছি? হ্যাঁ, আপনারা বলেন, তারপর আমার কলার চেপে ধরেন।
মেয়েরে দিয়া 3 দিনে ওকে বাপের স্বর্গে তুই আবার গয়াই যে পিন্ডি দিতে হবে বাবা, গয়ায় গেলে আবার অপবিত্র হইলে পেয়ে তো গয়ায় যেতে হবে। কি ব্যবসা বাপ রে বাপ। হ্যাঁ, এগুলা ব্রাহ্মণের করোনা ভাইরাস বেশি করে ধরা দরকার। একেবারে ডেল্টা ভাইরাস যেটা আছে সেটাই করে ব্রাহ্মণদের ধরা দরকার, মানুষের ঠকানোর ব্যবসা। তাহলে বলেন, তাহলে এইটা কি? তারপরে বেদাচার্য, বেদ পাঠ করে এরা, বেদাচার্য মুখাচার্য কইয়া গেল পুরোহিত, পুরোপুরি হিত করে, পুরোপুরি হিত ঘন্টা করে। ঘন্টা করে জানেন, এক ব্রাহ্মণ পূজা করে, 2 ভাই তো, বড় ভাই চাকরি বাকরি করে, মন্ত্র জানে না। লক্ষ্মী পূজা শুরু হয়েছে, সববারই লক্ষ্মী পূজা শুরু করছে, ছোট ভাই দিয়ে পূজা করতেছে, বড় ভাই ঘরে বসে বই পড়ে। তখন ওই একজনের লক্ষ্মী পূজা করতে হবে, টাইনা নিয়ে যায় বড় ভাইরে। বড় ভাই তো মন্ত্র জানে না, বলে তুমি ফুল ছিটাইলেই হবে, ব্রাহ্মণ তো তোমার সবই শুদ্ধ। ও যে বলে নমচি বিষ্ণু বিষ্ণু নমচি বিষ্ণু নম, আমি জানি না দাদাই জানে, সব পুঙ্গের পুতেরা আমার এই ধুইরা টানে মন্ত্রকে। আর কি সুন্দর এই ব্রাহ্মণের ব্যবসা শুনবেন, একটু 19 লাগাইলেই এদের মন্ত্র হয়ে গেল, 19 দিলেই এদের মন্ত্র হয়ে গেল। মানে এক ব্রাহ্মণ বউ কইছে কি আমি কাসিমের মাংস খাবো, পাবে কোথায়? এক বাড়িতে মরা মরছে, সেই বাড়ি চাঁদের মধ্যে লেখছে তোর বাবা স্বপ্ন দেখাইছে 2টা বড় বড় ধাইয়া কাশি ভেঙে দিবি। আচ্ছা, যজমান ছেলে মাথা নেড়া 2টা বড় বড় কাশি বানছে। কাশি বানার পরে ব্রাহ্মণ ঠাকুরকে জিজ্ঞেস করছে চাঁদের দিন, ঠাকুর বসাই তাহলে এই কাশিম কি করবো? এখন মাথা চুলকাইতেছে, কিছু একটা বুদ্ধি বের করা লাগে। কয় চাঁদের মাঝখানে গার একটা বাঁশ গাড়ছে, কয় কাশিম 2টা ঝুলিয়ে দিই, ঝুলিয়া দিয়া তারপরে শ্রাদ্ধ করার আরম্ভ করছে। এখন পাশ দিয়ে আর এক ব্রাহ্মণ যাচ্ছে রাস্তা দিয়া, তো রাস্তা দিয়ে যাইতে যাইতে যে দেখবেন একটা কুত্তায় যদি আর এক কুত্তারে দেখে খালি শুনবে আরম্ভ করে দেয়। তো এরকম আর একজন যাইতেছে, ওই তাকাইছে, তাকিয়ে দেখে হায় হায় ঘরের চাঁদের মাঝখানে বাঁশ গাড়া, তাতে কাশিম ঝুলানো, এটা তো কোনো শাস্ত্রে লেখা নাই, কোনো শাস্ত্রে তো লেখা নাই। এরা আবার পুরোহিত দর্পণ বানাইছে, নিজের ইচ্ছা মতো একটা বই বানাইছে, তার নাম পুরোহিত দর্পণ। এই পুরোহিত দর্পণে কোথাও তো লেখা নাই যে চাঁদে কাসিম লাগে। চিন্তা করলো যদি সত্যি বইলা দেয় তাহলে ব্যবসা নষ্ট, দেখি একটু ভাগ পাওয়া যায় নাকি। ওই রাস্তার থেকে বলতেছে একই অদ্ভুত, মানে 19 লাগাইছে, সংস্কৃত হয়ে গেছে, একই অদ্ভুত। তখন এই ব্রাহ্মণ চিন্তা করছে সর্বনাশ, আমি যে কাসিম দিয়া যুদ্ধ চালাকি করে শ্রাদ্ধ করাচ্ছে তো বুঝা গেছে। তখন ওই ছেলে 2টাকে বলে, জোরে জোরে বলো সুপাং সুপাং সুপাং, তোর অর্ধং মোর অর্ধং, ভাই হলো ঠিকং। মানে শ্রাদ্ধে মন্ত্র পড়াইলো, চুপ কর, তোরে অর্ধেক দিব, মানে একটা কাসিম দিব, আমি একটা কাসিম নিব। ওই ব্রাহ্মণে খুশি হয়ে চলে গেল, পরে 2জন ভাগাভাগি করে দিল। এই হচ্ছে ব্রাহ্মণের কীর্তি। একটু আরো কিছু কথা আপনাদের সামনে তুলে ধরতেছি। যা সাধুর বাজার দেখতে পাবি, চিত্ত হলে রসময়, ওই যে গুরুর পাঠশালারই পাশে সাধুর আশ্রয়। তারা বসে আছে পাশাপাশি, তারা বসে আছে পাশাপাশি, একাত্তা 2 রূপ প্রকাশী গো। অধরে মধুর হাসি, কেমন মজারে, খুঁজলি না রে পরশমণি সাধুর বাজারে, খুঁজলি না রে পরশমণি সাধুর বাজারে। কত লোহা গেল সোনা হয়ে, হাজার হাজারে, খুঁজলি না রে
পরশমণি সাধুর বাধা তুই খুঁজলি না রে পরশমণি সাধু